তো শাহরিয়ারের ব্যাপারে আপনি কোনো পার্টিকুলার কোশ্চেন থাকলে বলেন, আমি অ্যান্সার গুলো করবো আপনাকে আজকে। আচ্ছা, উনি দর্শকরা একটু জানুক। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা জানি যে 1971 সালে আসলে আমাদের শাসন কাঠামো ছিল আসলে প্রেসিডেন্সিয়াল, এবং বলা হয় যে বঙ্গবন্ধু ফিরে আসবার পরে তিনি নাকি আসলে কোনো শপথ গ্রহণ করেননি। তিনি যে ক্ষমতায় উপসীন হয়েছেন, তিনি আসলে কোনো শপথ গ্রহণ করেননি, এর কোনো প্রমাণ নেই বা কোথাও এর কোনো নজির নেই, এমনটা উনি বলতে চাচ্ছেন বঙ্গবন্ধুর বিষয়। এইটা নিয়ে এটা কি আসলে সত্য কিনা? কারণ একটু জানতে চাই আপনার কাছ থেকে এই বিষয়ের দীপা সত্যতা কতটুকু। দীপা নজির ও জানবে কিভাবে বলেন? ও তো পড়াশোনা করে নাই, ও তো পড়াশোনা নাই ওর। হ্যাঁ, মাথায় রাখবেন যে মানে ওয়ান বুক রিডার খুব ডেঞ্জারাস। একটা বই জীবনে পড়ে এসেছে, এক বইয়ের পাঠক খুব ভয়ঙ্কর, বা কম জানা কিন্তু বেশি ফলাও করা, এগুলো খুব ভয়ঙ্কর ক্যারেক্টার। সেটা হচ্ছে যে আপনাকে কিরকম কনফিউজ করে দিয়েছে, তাই না? বা অনেককে কনফিউজ করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বঙ্গবন্ধু দেশে ফেরার পরে, তাহলে প্রথমে আমরা একটু পেছনের থেকে আসি। জি, আজকের প্রোগ্রামটা যারা জেনজিরা দেখবে, তরুণরা দেখবে, তারা একটু জানুক, জি, তারাও যাতে অ্যান্সার গুলা জি, করতে পারে। সেটা জি, হলো, জি। সরকার গঠন করলো, বাংলাদেশ হলো, স্বাধীনতার ঘোষণা দিল আপনার 26শে মার্চ ঘোষণা দেওয়ার পরে, এই যে 26শে মার্চ ঘোষণা দিয়েছে, এটা নিয়ে তো দুনিয়ার কথাবার্তা হয়, দুনিয়ার কথাবার্তা হয়ে থাকে। আই এম কোয়াইট শিওর যে আজকে মনে হয় না আর এটা নিয়ে খুব বেশি আলোচনা করা লাগবে। একটা বই দেখাই, এই বইটা খুব ইম্পর্টেন্ট। এই বইটা আপনার 1971 সালে এই বইটা লেখা, বাংলাদেশ বা পাকিস্তান ক্রাইসিস। এটা ডেভিড লোসাক, ইউকের খুব বিখ্যাত একজন সাংবাদিক। তিনি কনফার্ম করেছেন যে তিনি নিজের কানে শুনেছেন ওই যে ওয়্যারলেসে যে তার বার্তা, যেটা বারবার বলা হচ্ছিল, ওই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বারবার বলা হচ্ছিল। তিনি এই বইটাকে আবার কনফার্ম করেছে সিদ্দিক সালিক, টিক্কা খানের সহযোগী, তিনিও মেনে নিয়েছেন যে বঙ্গবন্ধু, আর সারা পৃথিবীতে তো জানেনি, আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে সমস্ত পত্রিকাতে খবরই বের হয়েছে যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আর এটা তো সবাই জানি আমরা, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হয়ে 27শে মার্চে কালুরঘাট বেতার একটা ঘোষণা পাঠ করেছে। তো এইটা কেউ প্রশ্ন করে না যে জিয়াউর রহমান যদি 27 তারিখে স্বাধীনতার ঘোষণা দেয়, মানে তাদের ভাষ্য অনুযায়ী, তাহলে 27 তারিখে আমাদের স্বাধীনতা দিবস না কেন, 26শে মার্চ কেন? 26শে মার্চ কেন? এইটার জবাব দেখবেন কেউ দিতে পারবে না, সবাই ভেবাচাক। আজকে জামায়াতের আমির তিনি বলেছেন শেখ মুজিবুর রহমান সাহেব সব যোগ্যতা এবং আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন। তিনিও মানে এই কথাটুকু খুব নেতিবাচক না, বেশ প্রশংসা সুরেই তিনি বললেন, এবং তারপরে জিয়াউর রহমানের প্রসঙ্গ এনেছেন। মানে তিনি তো বলেছেন তার সব যোগ্যতা এবং আন্তরিকতা দিয়ে তিনি চেষ্টা করেছেন। এটা তার পারসেপশন। আমিরে জামাত আধিপত্যবাদ করছেন না, আমি আপনাকে বলতে, সে যদি আমিরে জামাত এই কথা বলে থাকেন, সেটা তার পার্সোনাল ওপিনিয়ন। আমি এখনো বলতেছি যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি তো জামাতের মুখপাত্র না, জামাত না। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, যা কিছু শেখ সাহেব করতে 72 থেকে 75 না 65 সাল থেকে, সেটা ভারতের প্রেসক্রিপশনে করছে আমাদেরকে করদ্রষ্ট বানানোর জন্য। তো হি নেভার এভার, মানে সে কোন রকম রেসপেক্ট ডিজার্ভ করে না। আচ্ছা, তাহলে এই যে জামাতের আমির যে দিচ্ছেন রেসপেক্টটুকু, এটা কি দিল্লির এজেন্ডা বাস্তবায়নে? সেটা না, দিল্লির না, সেটা আমিরের ব্যক্তিগত ব্যাপার। দিল্লির কথা না, কথা হচ্ছে যে আমিরে জামাত কি আমেরিকা পুনর্বাসন করছেন? সেদিন যখন বলা হয়েছে যে আপনি বিজয়ের মাসে, আমার বিজয় তো ছিনতাই করে নিয়ে গেছে 71 সালে ভারত। 16 ডিসেম্বর যখন নরেন্দ্র মোদী টুইট করে বলে এই বিজয় দিবস তার, তখন আপনি বিজয় বলেন কিভাবে? আমার বিজয় তো 71 সালে আমি একটা মানচিত্র পাইছি, একটা পতাকা পাইছি। আমি প্রকৃত বিজয়টা পাইছি 24। ব্যারিস্টার শাহরিয়ার কবির, এ নিয়ে আপনার সাথে আসলে আমি খুব আলোচনায় যাব না, কারণ অনেকগুলো বিষয় আছে। তারপরেও একটু বলি যে এই যে বিষয়ে একটা ব্যাখ্যা যেটা আসে, সেটাতে আপনারা কেন কনভিন্সড হন না, এটা একটু জানা প্রয়োজন মনে হয়। যে এই সময় একই মানে ভারতের সাথেও পাকিস্তানের কয়েকটা ফ্রন্টে যুদ্ধ চলছিল, বাংলাদেশ ছাড়াও। সেই যুদ্ধগুলোতে বিজয় হয়েছে 16 ডিসেম্বর। ফলে তারা যদি এটা তাদেরও বিজয় দিবস, ধরেন আপনার জন্মদিন মানে আমারও জন্মদিন, যদি এভাবে আমরা পালন করি, তাহলে কি কোনো সমস্যা আছে? মানে ওই একই দিনে যদি এরকম হয়ে থাকে, তাহলে কি কোনো সমস্যা আছে? কেন সমস্যা? কোনো সমস্যা নেই। এটা খুবই ভালো হতো যদি কয়েকটা ফ্রন্টে যুদ্ধ। ফ্রন্ট যে কয়টাই যুদ্ধ হচ্ছে সব হচ্ছে ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানের। প্রথম কথাটা শোনেন, যে 71 সালে যখন ডিসেম্বর মাসে আমরা যেটা বলি যে নভেম্বর থেকে তো সরাসরি যুদ্ধ শুরু হলো, কার সাথে? ইন্ডিয়ার সাথে পাকিস্তানের। কারণ ইন্ডিয়া সেখানে যুদ্ধে অংশগ্রহণ করবে। আমাদের এখানে কোনো সমস্যা নাই, কিন্তু ইন্ডিয়া আমাদেরকে সাহায্যকারী হিসাবে আসলো না সাহায্যকারী হিসাবে আসলো। ধরে নেন ওয়েস্ট ফ্রন্টে হচ্ছে ইন্ডিয়া জিতলো, কিন্তু 16 ডিসেম্বর আমার সারেন্ডার অনুষ্ঠানে আমার এই যে এম এ ওসমানী নাই কেন? আমার
যে অস্থায়ী যে সরকার ছিল সে সরকারের কোনো প্রতিনিধি সেখানে সাইন করলেন না কেন? সো এই কারণের জন্য বলছি, তারা যদি সাইন করতো, তারা যদি বলতো যে না, আমরা শ্রদ্ধার সাথে বাংলাদেশের স্বাধীনতাকে স্মরণ করি এবং অমুক স্থানে এই পাকিস্তান পরাজিত হয়েছিল, সেটাকেও আমরা আমাদের বিজয় দিবস মানি। সো বিজয় দিবস মানে তারা আমার 16ই ডিসেম্বরকে কেন করবো? কারণ তারা তো অনেক ফ্রন্টে আগেই বিজয় হয়েছে। 12 তারিখ অনেক জায়গায় পাকিস্তান সারেন্ডার করছে, সে 12 তারিখ বলতে পারতো। হুম। 16 তারিখে তো আমাদের পাকিস্তান বাংলাদেশেও তো সারেন্ডার 16 তারিখের পরেও অনেক জায়গায় বিজয় এসেছে। আবার আগেও অনেক জায়গা মুক্ত হয়েছে। বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশের বিভিন্ন মুক্ত হওয়া আর সারেন্ডার হওয়া, আপনি অফিসিয়ালি সারেন্ডার হলেন তো 16 তারিখে হুম, হুম। রেসকোর্স ময়দানে, এবং অফিসিয়ালি সারেন্ডারটা হলেন কার কাছে? অরোরার কাছে না, নিয়াজি অরোরার কাছে হলেন। সো অফিসিয়ালি যে আমি যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, দ্যাট ওয়াজ সাইন অন 16 ডিসেম্বর। সো আপনি তাহলে 16 ডিসেম্বর আমার স্বাধীনতা, আমার বিজয় দিবস, এটা তো ইন্ডিয়ান না। ইন্ডিয়া যদি বলে যে অমুক জায়গায় হয়েছে কাশ্মীরে, যান 65 সালে, তারা 65 সালের যে বিজয় বা হার যেটা তারা যে হয়েছে, বলছেন যে তারাও যুদ্ধ করেছেন, তাদেরও শহীদ হয়েছেন ওই যুদ্ধে। ফলে তারা এই বিজয়ের কৃতিত্ব তারা নিতে পারেন না। মানে তারা বলতে না পারেন না তাদের আমরাও বিজয় লাভ করেছি। হ্যাঁ, আপনি যদি ভারতে কৃতিত্ব দিতে চান, যদি সে এসে আমাকে সাহায্য করছে, সে তো মিজোরামকে সাহায্য করেনি, হায়দ্রাবাদকে সাহায্য করেনি, কাশ্মীরকে সাহায্য করেনি, হঠাৎ বাংলাদেশকে সাহায্য করার এত ভালোবাসা ইন্ডিয়ার উদয় হলো কেন? হুম। আপনি আমাকে বলেন 1948 সালে মিজোরাম যখন কনস্টিটিউশন পাস করলো, তারপর জোর করে দিয়ে মিজোরামে ঢুকে গেল। হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম প্রিন্সেস স্টেট, সেখানে জোর করে ঢুকে গেল, এবং সেখানে আপনি কি অস্ত্রের ভাষায় ঢুকে গেলেন। আপনি সিকিমকে দখল করলেন। বাংলাদেশ সিকিমকে দখল করছে কিন্তু 74 সালে। তো বাংলাদেশকেও তো দখল করার চিন্তা ছিল, সৈন্য তো চলে যায়নি ইন্ডিয়া। 16 তারিখে বিজয় দিবসের পর কি সৈন্য চলে গেছে? লুটপাট করলো কে দেশে? মেজর জলিলকে কে অ্যারেস্ট করলো? তারপরে তো শেখ মুজিবুর রহমানের আহ্বানে সরে গেছে তো ভারতের সৈন্যরা চলে গেছে। আর এটাও বোধহয় আপনি ওই ইয়ারটা পড়েন, জ্যাকব সাহেবের বইটা পড়েন, ওখানে লেখা আছে শেখ মুজিবুর রহমান চাইছিল সৈন্য আরো থাকুক, বরং ইউনাইটেড নেশন আর আমেরিকা বলছিল আমরা রিকগনিশন দিব না, আমরা ফুড সাপ্লাই দিব না যদি এই সৈন্য না সরে। সো জ্যাকব যদি সত্যি কথা বলে থাকে তাহলে সত্য, আর জ্যাকব যদি মিথ্যা কথা বলে থাকে, আজকে জি। শেখ মুজিবুর ইন্দিরা রহমান গান্ধীকে কোনো বঙ্গবন্ধুকে কিছু নেই। বলেছিলেন, সেটি একদম মানে ওই সময় রেকর্ডেড যে আপনি আপনার সৈন্য কি চান, তখন সৈন্য সরানোর কথাই বলেছিলেন। যাই হোক, আমি এই প্রশ্নে না আসি এবার। এটা যেমন সত্য, তার হুম। সাথে আরেকটা সত্য হচ্ছে 25 বছর চুক্তি সই করার পরে এবং 7 দফা চুক্তি সই করার পরে, দাসত্ব চুক্তি সই করার পরেই কিন্তু সৈন্য সরানো হয়েছিল। এবং আপনি জানেন কিনা জানি না, রক্ষী বাহিনীতে কিন্তু ইন্ডিয়ান সৈন্য ছিল। 75 সাল পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য ছিল। আপনি সে কথাকে 24-এ ইন্ডিয়ান সোলজার রাষ্ট্র না, আমাদের এই 57 জন বিডিআর কে ইন্ডিয়ান সৈন্য এসে মেরে ফেলে দিল না? 57 জন একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে 2009 সালে ইন্ডিয়ান সৈন্য আসলো কিভাবে? এগুলো কেন বলেন না? হুম। আপনারা কেন বলেন না ইন্ডিয়ান 24 সৈন্য সালে? এসে, আচ্ছা, বিডিআর বিদ্রোহ সেটি আবার আলাদা হ্যাঁ, ব্যাপার। পিটার বিস্তারিত সেখানে যে যার স্বামী মারা গেছে সে স্টেটমেন্ট দিচ্ছে। তা এর চেয়ে বেশি তার কিছু দরকার নাই। আপনি রামপুরাতে যে অডিও ক্লিপ গুলো, সে অডিও ক্লিপ গুলো কোথাকার? হিন্দি ভাষাভাষী। 24 সালে আমার রাস্তায় হিন্দি ভাষাভাষী লোক আছে কোত্থেকে? এবং সেটা হচ্ছে পুলিশের ড্রেস পরে। সেটা কেন আমরা বলি না? তাহলে আওয়ামী লীগ যখনই এই দেশে থাকে তখনই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না? তাহলে তাকে কেন আপনি প্রাসঙ্গিক করবেন? তো এটা তো আপনি যখন ওটা রেকর্ডেড, এটাও তো রেকর্ডেড, তাই না? হুম। এটাও তো রেকর্ডেড। কিন্তু বোথ কোন আর ইন্ডিয়ান রেকর্ডেড। সৈন্য আসলো সেটি তো কখনোই রেকর্ডেড হলো না। কেউ তো বলল না। এই কমিশনও তো বলতে পারল না ইন্ডিয়ান সৈন্য কারা আসছে। কোন সৈন্যতা মানে ওই যে বললো না? বিডিআর গুম কমিশন কেন? বিডিআর কমিশনে বলেনি যে ইন্ডিয়ান এসে এখানে হত্যা করছে? কারা আপনি আসছিল, বোধহয় ভালো করে কে পড়েন। আসছেন, মানে এটা কি আর বলছে সেটা আপনি যদি পড়েন। না, আপনি যদি বলেন কে না, আপনি আবার আরেক দিকে নিয়ে যাচ্ছেন। প্রথম কথা আপনার ছিল যে শেখ সাহেবের আহ্বানে সোলজার চলে গেছিল, আর আমি যখন আপনাকে চ্যালেঞ্জ করলাম রক্ষী বাহিনীর মধ্যে ইন্ডিয়ান সোলজার ছিল। হুম। শোনেন, আমার শ্বশুর এই স্বাধীন বাংলা আগরতলা হচ্ছে ওয়ান অফ দ্য অফিসার, হি ওয়াজ দ্য মেজর দ্যাট টাইম। হুম। আর তার একটা সাক্ষাৎকার আমি একটা নিব, হচ্ছে তার বয়স হয়ে গেছে 92 বছর, আমি নিয়ে দেখাবো। এবং সে নিজে সেই সময় আর্মির একজন মেজর থাকা অবস্থায় বাংলাদেশের রক্ষী বাহিনীতেও ইন্ডিয়ান সোলজার ছিল। আর আপনি বললেন যে বিডিআর এর 57 জন অফিসারকে হত্যা করছে, এটা কি আপনি ইন্ডিয়ান সোলজারের সাথে সম্পৃক্ত, এটা কি আপনি অস্বীকার করতে চান? আমি তো অস্বীকার যদি করার মতো আপনি অবস্থানে নাই। রিপোর্ট না, আপনি একটু আগে বললেন না কে করেছিল না, আমরা বাংলাদেশকে ধারণ করলে আপনাকে এটা স্বীকার করতে হবে যে আমার অফিসারকে ইন্ডিয়া যেভাবে হত্যা করে গেছে, এবং রিপোর্টে যখন ইন্ডিয়া বলছে যে ইন্ডিয়ার সৈন্য ছিল, দ্যাটস এনাফ ফর আস। এখন বাকি কাজটা ট্রাইব্যুনাল করবে। বাকি কাজটা কে করবে? ট্রাইব্যুনাল ওই করবে। যে
সবার উপরে আপনারা বলছেন মানে আপনি যেহেতু মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা নিয়ে শুরুই হলো, ৮ম ভাগে আপনাদের ইশতেহারে মানে জামাতের ইশতেহারে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আপনারা তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছেন। সেখানে আসলে জামাতকে কোন ভূমিকায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে জামাতের অবস্থান কি থাকবে? আচ্ছা, আজকে দেখেন বিএনপির ইয়াতেও ইস্তাহারেও কিন্তু বলা হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। হুম। সো বিএনপি এবং জামাতের দুজনের এই একই অবস্থান, তাহলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা কি হয়েছে, সঠিক ইতিহাস জাতির সামনে জানানো হয়নি, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছে। সো যদি জানাতে হয় জামাতের ইতিহাসটা কিরকম, সেটা ভবিষ্যতের উপর ছেড়ে দেন। আমি এর আগেও আপনাদের বলছি, বহু জায়গায় বলছি, জামাতে ইসলাম অখণ্ড পাকিস্তান যেটা চাইছে সেটা তার রাজনৈতিক ভুল ছিল, কিন্তু তাকে এই রাজনৈতিক ভুলের জন্য অন্য সবকিছুর সাথে কোনো মানুষের বিচার না করে তাকে আপনি বলতে পারেন না সে মানবতা বিরোধী অপরাধ। এই জায়গাতেই আমার অবজেকশন, অন্য জায়গায় কোনো অবজেকশন নেই। সো আমাদের ইতিহাসটা সবার জন্য এক হওয়া উচিত, এবং এটা নিয়ে আর ভবিষ্যতে রাজনীতি করা বা কমার্শিয়ালাইজেশন করা, একটা সম্মানের জায়গাকে ভুলণ্ঠিত করা কারোই উচিত না। জি। ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই যে মানে আজকে যখন জামাতের আমিরের কথা শুনছিলাম, তিনি যে ওই যে মানে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা বলছিলেন, আগে পরের কথা। সেখানে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, বৈষম্য থাকবে না। বাংলাদেশ হবার পর ৪.৫ বছর আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল, কি করেছিল কি করে নাই। তখন যারা জীবন্ত সাক্ষী ছিল এবং এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। তো মুক্তিযুদ্ধের সময় যারা জীবন্ত সাক্ষী ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন এবং এখনো যারা বেঁচে আছেন, তারা আসলে সবাই একরকম ইতিহাস বলে আর জামাত অন্যরকম ইতিহাস কেন বলে? আম মানে সেটা এটা নিয়ে আপনার সাথে সেদিনও এটা একটু কথা হচ্ছিল। তারপরেও একটু আবার একটু জানি। জি। ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত ২০,০০০ মুক্তিযোদ্ধাকে কেন মেরে ফেলে দিলেন? সিরাজ শিকদার তো মুক্তিযোদ্ধা, মেরে ফেলে দিলেন কেন? আওয়ামী লীগকে এই প্রশ্নে এই কাঠগড়ায় কে দাঁড় করাবে? আচ্ছা, তারপরে জিয়াউর রহমান হত্যার আজ পর্যন্ত বিচার হয়নি, আপনি বোধহয় জানেন। হুম। জিয়াউর রহমান হত্যার আজ পর্যন্ত ফরমালি বিচার হয়নি, এবং জিয়াউর রহমান হত্যার পরে যতগুলো আর্মি অফিসারকে ফাঁসি দেওয়া হয়েছে অল আর ফ্রিডম ফাইটার। সো একটা নির্দিষ্ট দেশ, তার পরিকল্পনা, প্রকৃত ইতিহাস, আমাদের স্বাধীনতা, আবার বলতেছি আমাদের স্বাধীনতা আজকে ৫৪ বছর পর যখন বলা হয় যে স্বাধীনতার ইতিহাস প্রকৃত হয়নি যারা বেঁচে আছে, কারণ ২০ বছর যার বয়স ছিল বা ১৫ বছর যার বয়স ছিল, আজকে ৫৪ আর ১৫ কত ৬৯ বছর বয়স। হুম। তো সুতরাং যারা এখনো জীবিত আছে, এই যে বললাম আমার শ্বশুরের মতো কিংবদন্তি, তাদের কাছ থেকে শুনতে হবে যে ৭২ থেকে ৭৫ সালে কেন লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গেল, কেন আমার বাসন্তী জাল পড়লো, কেন শেখ হাসিনা যখন ইন্ডিয়াকে বলে যা দিয়েছি কোনোদিন ভুলবে না, তখন কেন আমার বোনকে কাঁটাতারের বেলায় ঝুলতে হলো, এটা মনে হয় আমাদের সবারই মনে আছে। সো ইতিহাসকে যদি সঠিকভাবে লিখতে হয় তাহলে লিখতে হবে যে আজকে ২৪-এর অভ্যুত্থানের সময় যে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা যে জামাত ইসলাম করেছিলেন, দ্যাট ওয়াজ দ্য রাইট স্টেপ। আমাদের প্রকৃত স্বাধীনতা ভারত কোনোদিন আমাদেরকে দেয়নি। ৭ দফা এবং ২৫ দফার মাধ্যমে একটা গোলামির জিনজির পড়াইছে, এবং যেটা এটা দেখতে পায় না যারা কাঠের চশমা পড়েছে। কিন্তু আমি বুঝলাম না মানে ওই সময় জামাতের ভূমিকা কি ছিল? জাস্ট অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল এবং অখণ্ড পাকিস্তানের পক্ষে যেটা ছিল এতটুকুই মানে সেটা, হ্যাঁ, এটাই হচ্ছে জামাতের ইতিহাস, সঠিক ইতিহাসের মধ্যে থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে জামাতের ইতিহাসের এতটুকুনি তাদের রাজনৈতিক ভুল ছিল, যেটা হচ্ছে অখণ্ড পাকিস্তান। কিন্তু তারা কেন অখণ্ড পাকিস্তান চাইছিল? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তারা যেমন ক্যাবিনেট মিশন প্ল্যানকে সমর্থন করেছিল ঠিক ৪৭ সালের আগে, ঠিক একই কাজে ৭১ সালে করেছিল। আর আমরা একটা খণ্ড খণ্ড দেখি। আওয়ামী লীগ তো দুই দিকেই ছিল। আওয়ামী লীগ মালেক সরকারের মন্ত্রিসভায় আওয়ামী লীগ ছিল, আবার স্বাধীনতার পক্ষেও ছিল। আর শেখ সাহেব নিজেই জানতে নয় শেখ সাহেব কি চাইছে, মুক্তিযুদ্ধ চাইছে কিনা। তো শেখ সাহেব স্বায়ত্তশাসন চাইছিল, জামাত ইসলামও স্বায়ত্তশাসন চাইছিল। তো শেখ সাহেব আর জামাত ইসলামের মধ্যে একই প্ল্যাটফর্ম ছিল, কারণ বাংলাদেশ জামাত ইসলাম ও পুরো পাকিস্তানের স্বায়ত্তশাসন ব্যারিস্টার চাইছিল। শাহরিয়ার কবির, আমিও মানে আইনের ছাত্রী, ফলে যখন ক্লাসরুমে পড়তাম তখন আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর বোরহানউদ্দিন খান তিনি একটা কৌতুক বলেছিলেন। কৌতুকটা এরকম ছিল যে যদি আপনার দুয়ে দুয়ে কত হয় এটা নিয়ে যদি একটা পর্যালোচনা চালানো হয় তো গণিতবিদ বলবেন দুয়ে দুয়ে ৪ হয়। তারপর মানে পদার্থবিজ্ঞানীর কাছে গেলে তিনিও মিলিয়ে দেবেন, ইতিহাসবিদের কাছে গেলে, দার্শনিকের কাছে গেলে সবাই দুয়ে দুয়ে ৪ মিলিয়ে দেবেন। আইনজীবীর কাছে যদি যান তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে কত লাগবে, কত বানাতে হবে। অতএব আপনারা আসলে সব বাড়িয়ে দিতে পারবেন। না 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 বোন, আপনিও আইনের ছাত্রী, আর হুম, আমার আমার সৌভাগ্যটা কি, আমি বাংলাদেশে পলিটিক্যাল সায়েন্স করছি। হুম, হুম। আমার বাবা যখন আমাকে বললো আমি ব্যারিস্টারি পড়ার কথা, তখন আমার বাবা বললো না, সব ব্যারিস্টাররা প্রথমে হয় দর্শন, না হলে পলিটিক্স, না হলে হিস্ট্রি পড়ছে।
তুমি আগে পলিটিক্স পড়ো, তারপর বিলাত যে ল পড়ো। সো আমি এই বাংলাদেশে পলিটিক্স পড়তে, বিলাতে যে আমাকে যখন শিখানো হলো, তখন শিখানো হলো 2 এ 2 4ই হবে। এটা হচ্ছে লয়ারের এথিক্স। 5 বললে সে মামলা নিবে না, সে মামলা ফেরত দিয়ে দিবা, কারণ ইট ইজ নট ইয়োর জব টু মেক ইট ফাইন। বলছিলাম যে জামাতকে আপনারা কোন জায়গায় মানে ইতিহাস সত্য জামাতে ইতিহাসে বলি আমি তো, ওই তো জামাত সত্য হচ্ছে ভারত ইতিহাসে আপনারা জাতীয়তাবাদী কোথায় দেখাবেন? দল, যেমন ধরেন জামাতের সেই ডাক্তার খালিদুজ্জামান যিনি 17 মানে তার আলোচনায় আসছেন, তিনি নিজেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচয় দিয়ে আলোচনায় আসা। তিনি তার মিছিলে দেখা যাচ্ছে স্লোগান হচ্ছে যে মুক্তিযুদ্ধের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, স্বাধীনতার মার্কা দাঁড়িপাল্লা মার্কা। মানে ইতিহাসটা কি এইরকম একটা দিকে যাবে? আমি এটার বিষয়ে কমেন্ট করতে রাজি না। এটা খালিকুজ্জামান যদি করে থাকে, স্বাধীনতার মার্কা দাঁড়িপাল্লার মার্কা। স্বাধীনতার প্রতীকটা হচ্ছে ইনসাফের প্রতীক, আর দাঁড়িপাল্লা জামাতের পাল্লা। দাঁড়িপাল্লা এই প্রতীকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনসাফের প্রতীক। সো এই প্রতীকটা আপনারও দা, আমারও দা। এটা জামাত ইসলাম তার কি রাজনৈতিক লোগো হিসাবে ইউজ করে। যেমন আমাদের সুপ্রিম কোর্টে, আপনি খেয়াল করছেন দাঁড়িপাল্লা দেওয়া আছে শাপলার মাঝখানে। সো আমি এখন কি বলবো যে দাঁড়িপাল্লাটা সুপ্রিম কোর্টের এই লোগোটা ইনসাফের লোগো, মানে কি ন্যায় বিচার করা হবে, একটা সমাজের ন্যায়। আমাদের বৈষম্যর বিরুদ্ধে তো 71 সালে যুদ্ধ হয়েছে, পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে তো। আপনি 24 সালেরটাও কি বৈষম্যের বিরুদ্ধে, দুইটা একই কিন্তু। তখনও হয়েছে নিজস্ব সরকারের বিরুদ্ধে, এখনো হয়েছে নিজস্ব সরকারের বিরুদ্ধে। তখনও নিজস্ব সরকার তার নিজের দেশের মানুষের উপর গুলি চালাইছে, হাসিনাও তার নিজের দেশের মানুষের উপরে মরণাস্ত্র দিয়ে গুলি চালাইছে। সো 71 আর 24 এই দুটাকে আলাদা করার কিছু নাই। 71 আর 24 দুটা একটা কিন্তু কয়েনের সেখান এপিঠ। থেকে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্ম হলো, আর 24 এ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের কোনো জন্ম হলো না। না, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশই রইল। আপনি একটা পতাকার মানচিত্র পাইছিলেন, স্বাধীনতা সার্বভৌম